মাথায় নিয়ে আসছে, কিন্তু এখন যখন বিএনপির ক্ষমতায় যাওয়াটা প্রায় নিশ্চিত বা ক্ষমতার কাছাকাছি তারা নিজেদেরকে দেখতে পাচ্ছে, তখন সংস্কার দেখলে তারা ভয় পাচ্ছে কিনা? বিশেষ করে আপনি না দেখেন না 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 প্রধানমন্ত্রীর না মেয়াদ প্রসঙ্গে আপনারা কথা বলছেন যে না, প্রধানমন্ত্রীর মেয়াদও আপনারা এই 2 বছরেরটা আপনি মানবেন না, এর মধ্যে থেকে অনেক ইফস এন্ড বাটস আপনারা না ইয়া আমি আমি করতেছেন। আম- আম- আ- আমি আপনাকে যদি এভাবে বলি, আমাদের দেশে এখন বর্তমানে প্রধানমন্ত্রী বা পার্লামেন্টের মেয়াদ 5 বছর, তাই হুম, না? হুম, তো আপনার এটাকে 4 বছরের কথা বলা হয়েছে। আমরা যেটা মনে করি, 5 বছরটাকে আমরা যৌক্তিক মনে করি, যে একটা নির্বাচন আয়োজন করতে মানে মোর দেন $1 বিলিয়ন খরচ যায়, তাই না? অনেক টাকা খরচ যায় হুম, কিন্তু। হুম। এবং সেই খরচের বিনিময়ে যে যে আপনার আউটপুটটা আসে, যে জাতীয় লোকেরা আপনার পার্লামেন্টে আসেন, তাই না, যে জাতীয় লোকেরা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন, সেটা তো খুব আশাপ্রদ না। তো সুতরাং কিছু ব্যক্তিকে আপনার মানে এমপি করার জন্য, মন্ত্রী করার জন্য আপনার একটা টার্মের 1 বছর কমিয়ে দেওয়া মানে হচ্ছে ব্যয়টা 1 বছর আগে মানে বাড়িয়ে দেওয়া। ওকে, তো আমরা আমার যেটা মনে হয় যে সংস্কার ব্যাপারে আপনার কথা আমরা আরো একটু শুনবো রিপন ভাই, আরো আমাদের অনেক রকম প্রশ্ন আছে, কিন্তু আমরা এই প্রশ্নটি রেখে দিতে চাই যে সংস্কারের প্রশ্নেই বিএনপির একটা বিরোধিতা এই কারণে দেখা যাচ্ছে কিনা, কারণ বিএনপি মনে করছে যে মজাটা শেখ হাসিনা ক্ষমতা থেকে পেয়েছেন সেই মজাটার কিছু ভাগ বিএনপিরও পাওয়া নো দরকার নো নো একইভাবে। না না ওইটা না, আমরা এটা আমরা মনে করি ওইটা না। ওই- না, ওইটা এটা আমরা মনে একটু করি শুনবো। না। আমি একটু আশরাফ ভাইয়ের কাছে যেতে চাই। আশরাফ ভাই, আমরা যদি এই বিএনপি জামায়াতের প্রশ্নটা হলো, রিপন ভাই যেটা বলছেন যে সেটা আসলে ফয়সালা হওয়া দরকার কিনা সেই প্রশ্নটা যদি আমরা করি, কিন্তু আমাদের অরিজিনাল প্রশ্নটাও যদি আমি একটু করে রাখি, সেটা হচ্ছে যে গতকাল সাংবাদিকরা যে 71-24 নিয়ে সাবেক উপদেষ্টা বর্তমানে এনসিপির চিফ নাহিদ ইসলামকে যে প্রশ্ন করেছেন, উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রশ্ন করেছেন, এই প্রশ্ন করা, এই তুলনা করতে চাওয়া, এইটাকে কিভাবে বলবেন, কি বলবেন, এর মধ্যে আপনি রাজনীতি দেখেন কিনা, সাংবাদিকতাকেও বা আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? আমার অবশ্য কোনো অসুবিধা নাই, আমার কাছে মনে হয় সাংবাদিকরা যে কোনো প্রশ্ন যে কোনোভাবে করতে পারে। আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই যে এর পেছনে, ভেতরে, বাইরের রাজনীতিটা আপনি কিভাবে দেখেন? এর ভেতরে কিন্তু একটা ব্যাপক রাজনৈতিক বিষয় রয়েছে। কেননা আপনি যদি দেখেন যে গণ অভ্যুত্থানের সময় বা জুলাই আগস্ট থেকে আমরা এই কথাটি বলতে শুনছি যে এটি দ্বিতীয় স্বাধীনতা। এবং দেখুন, আপনি আবেগ ঘন অবস্থায় কিছুদিন বললেন, সেটি ঠিক আছে, কিন্তু কেউ কেউ যদি 71 সালের স্বাধীনতাকে কিছুটা খাটো করে, এবং কারো যদি রাজনৈতিক অতীতের সাথে 71-এর স্বাধীনতা বিরোধিতা থেকে থাকে, এবং যাদের মানবতা বিরোধী অপরাধে বিচার হয়েছে, তাদেরকে যদি আমরা অগ্রণী অবস্থায় দেখতে পাই 24 সালকে স্বাধীনতার বর্ষ ঘোষণা করতে বা দ্বিতীয় স্বাধীনতা, সেটি কিন্তু আমাদের চোখে লাগে। এবং ছাত্রদেরকেও আমরা দেখেছি যে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কথা বলতে, যেটি বিএনপির নেতারা বারবার বলছেন যে স্বাধীনতা একবারই হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি দেশের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার যুদ্ধ আমাদের 71 সালে হয়েছে। দেখুন, ফ্যাসিবাদের বিদায় হবে, স্বৈরাচারের বিদায় হবে, আগামীতেও কিন্তু আমরা আরো ভয়ঙ্কর 5ই আগস্ট হয়তো দেখতে হবে, যদি না রাজনৈতিক দলগুলো বুঝে থাকে যে জনগণের ভাষা, দেয়ালের লিখন তাদের জন্য কি ছিল। কাজেই এটিকে বারবার স্বাধীনতার সাথে তুলনা করা আমার মনে হয় একটু বালখিল্যতা, এবং সেটির একটা গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য আছে। এখন আমি আপনাকে বলি যে ছাত্ররা বারবার মনে করছে, যেমন নাহিদ ইসলাম আজকেও বলেছেন, যে 16 বছরের অত্যাচার নিপীড়নের ভেতর দিয়ে যারা গেছে তাদের কাছে এটি স্বাধীনতা। কিন্তু আমি তার সাথে দ্বিমত করি। আমার মনে হয় এই নিপীড়নের ভেতর দিয়ে বিএনপি সবচেয়ে বেশি গেছে দল হিসেবে, কেননা বড় দল। জামাত ইসলামীও গেছে, কিন্তু যেহেতু জামাত ইসলামী বাংলাদেশে একটা ইউনিক পজিশনিং এ আছে, যার 71 সালের মানে মানে গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে, এই অপরাধের তদন্ত হয়েছে, কারো কারো বিচার হয়েছে, কাজে তার কথাকে আপনি গুরুত্বের সাথে নেবেন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে। আপনি শুরুতে যে প্রশ্নটি করেছিলেন, বিএনপিকে সততার সাথে এই প্রথম এই প্রশ্নের জবাব দিয়ে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হতে হবে, সেটি হচ্ছে স্বাধীনতা বিরোধীদের সাথে তার রাজনৈতিক সম্পর্ক কি এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি। দেখুন, আমি মনে করি বিএনপির জন্য না শুধু 5ই আগস্ট কিন্তু আমাদের রাজনৈতিক ক্লাসকে একটি বেকায়দায় ফেলে গেছে। কেননা হাসিনা যে এত দ্রুত পালিয়ে যাবেন এবং আওয়ামী লীগের শাসন যে এরকম করে ভেঙে পড়বে, এটি তারা আসলে বুঝতে পারেন নাই। ফলে তারা কিন্তু রাইটলি পজিশন না, এরকম একটি পরিস্থিতিতে তাদের রাজনৈতিক বয়ানকে কি করে মানে রেলেভেন্ট করে মানুষের কাছে যাবেন। যেমন রিপন ভাই বারবার 31 দফার কথা বলছিলেন, খালেদ আপনার মতো আমিও কিন্তু চমৎকৃত হয়েছিলাম যখন তারা ওটি প্রণয়ন করেন। আপনাকে শুধু একবার মনে করিয়ে দিই কোন পরিস্থিতিতে করেছিলেন। যখন আমরা দেখছিলাম যে হাসিনার শাসন প্রতিবার প্রলম্বিত হচ্ছে একটি অদ্ভুত নির্বাচনের ভেতর দিয়ে, এবং বিএনপির কাছ থেকে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আরো দূরবর্তী হয়ে যাচ্ছে,
সেই প্রেক্ষাপটে তারা করেছিলেন। তখন কিন্তু তারা কোনো বামপন্থী দল, রাষ্ট্র সংস্কার আন্দোলন এদের সাথেও সখ্যতার ভিতর দিয়ে সংস্কারের যে কথা আশরাফ ভাই আপনার অনুমতি নিয়ে আমি শুধু ওই সময়টা কথা মানে রিপন ভাই আমি আশরাফ ভাই কোনো একটা জায়গায় একসাথে কথা বলতেছিলাম, সেটা 2012-13 সাল এরকম হতে পারে। সেই সময় 13 সালের নির্বাচনটি হওয়ার পর 14 সালে এসে আমরা শুনলাম, বা 14 সালের নির্বাচনের পর আর কি আমরা শুনলাম যে শেখ হাসিনা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান। আমার তো খুবই হাসার অভ্যাস, আমি খুব জোরে একটা অট্টহাসি হাসলাম যে এগুলি কি বলে, পাগল টাগলের মতো কথা। কিন্তু আসলে যদি 2024-এর জুলাই আগস্টে এরা এই ঘটনা না করতো, এটা তো 2041 তো 2041 তো মনে হয় মানে তারা তো ক্ষমতাটাকে এইরকম ভাবেই দেখতেছিল যে এখানে তো আর কোনো কিছু মানে যেটা আমরা হাইসা উড়ে দিতে চাইছিলাম সেইটাই তো বাস্তবতার দিকে যাচ্ছিল। খালেদ, আমি শুধু একটু যোগ করি, আমাদের রাজনৈতিক দলগুলো তার সর্বোচ্চ চেষ্টা করেছেন, বিএনপিকে আমরা দেখেছি, এবং কিন্তু এটি মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে গদিচ্যুত করতে পারেনি, এটি মেনে নিয়ে করতে হবে। জামাতের ব্যাপারে বিএনপির অবস্থানকে আমরা এখন বলি, দেখুন জামাতকে নিয়ে তারা সরকার গঠন করেছেন এবং ওই সরকার বাংলাদেশে 5 বছর ছিল, এবং আমরা বিএনপির গণতান্ত্রিক মূল্যবোধ বা শ্রদ্ধাবোধের দুটি উদাহরণ আপনাকে আমি দেই। একজন সাবেক রাষ্ট্রপতিকে বিএনপির শাসন আমলে কি করে বিদায় নিতে হয়েছিল আপনি দেখেছেন। তেজগাঁতে একটি উপনির্বাচনে বিএনপি কি ভূমিকায় গিয়েছিল একজন অত্যন্ত আলোচিত ব্যক্তিকে সংসদ সদস্য করার জন্য। কাজে ওই বিএনপিকে 17 বছর আগে আমরা যেভাবে দেখেছি, আজকে তাকে আবার প্রকাশ্যে বলতে হবে তার গণতান্ত্রিক চেতনাবোধ, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতা বিরোধিতার সাথে তার সম্পর্ক নিয়ে তিনি নির্বাচনী যুদ্ধে কিভাবে যেতে চান। দেখুন, সংস্কারটির এখন আলোচনার রাইট টাইম। এই সময় যদি আপনি গাইগুই করতে থাকেন, এই সময় যদি সংসদের মেয়াদ, আপনি বিএনপিকে প্রশ্ন করুন তো 3 বছর আগে কি তারা সংসদের মেয়াদ 4 বছর হলে বিরোধিতা করত? আমি নিশ্চিত বলে দিতে পারি করতো না। প্রধানমন্ত্রী 2 বারের বেশি 3 বার থাকবেন না, এই কথা কি তারা বিরোধিতা করতো? করতো না। এখন ক্ষমতা তাদের চোখের নিকটে চলে এসছে, কানের পাশে চলে এসছে, তারা শুধুমাত্র একটি নির্বাচনের অপেক্ষায়। এবং তারা, আপনার মনে আছে কিনা, শেখ হাসিনা বিদায়ের 72 ঘন্টার মধ্যে বিএনপি একটি জনসভা করেছিল। আমি কৌতূহল বশত, কারণ আমি একজন সাংবাদিক, সব মহলে বিচরণ করতে চাই, আমি ওই জনসভায় গিয়েছিলাম। সেখানে তারা 3 মাসের মধ্যে নির্বাচন করে ক্ষমতা ছাড়তে বলেছিল। আমি অবাক হয়ে লক্ষ্য করছিলাম যে তার মানে তারা জুলাইয়ের যে আন্দোলন, অগাস্টের যে ভয়াবহ গণহত্যা, সেটিকে তারা তো কি বিবেচনায় নেয়নি? দেয়ালের লিখন তো 50% তাদের জন্য, শেখ হাসিনার জন্য 50%। বিএনপি, জামাত এবং নাগরিক। কিন্তু আশরাফ ভাই এইটা একটু বোঝার জন্য, নির্বাচনটা এমন কি খারাপ জিনিস? শেখ হাসিনা আমলে তো আমাদের গলায় এই ফাঁস লাগছিল যে আমরা তো কোনো একটা নির্বাচনই পাইতেছিলাম না। তো এখন নির্বাচন হইয়া আসবে, এটা কি এমন মানে? হ্যাঁ, জুলাই আগস্টে আন্দোলন নির্বাচনের জন্য হয় নাই, আবার নির্বাচনের জন্য হইছেও তো। শেখ হাসিনা নির্বাচনটা খারাপ বলছি না, এবং আমি আপনাকে বলি বাংলাদেশের লোক 17 বছর নির্বাচন ভোট দিতে পারেনি। একটি রাজনীতি প্রিয় জাতি, যার ভোট প্রিয় জাতি, তাকে আপনি নির্বাচন থেকে বঞ্চিত করেছেন। এফডিসির নির্বাচন ছাড়া আর কোন নির্বাচন বাংলাদেশে 16 বছরে আলোচিত হয় নাই। কেননা এফবিসিসিআই নির্বাচন, ঢাকা চেম্বারের নির্বাচন, বিজিএমএ নির্বাচন, আর সর্বশেষ হাইকোর্টের নিজেদের মধ্যে মারামারি, মানে পরশ ভাইয়ের বউ হবে নাকি? নির্বাচনকে খারাপ বলছি, কিন্তু আপনি যদি কিছু মৌলিক সংস্কার না করে নির্বাচনটি করেন, তাতে যেই দলই আসুক সেই দলেরই কিন্তু সংস্কারের প্রতি আর ঝোঁক থাকবে না। দেখেন, আমি রাজনীতি খুব পছন্দ করি, রাজনীতিবিদরা দেশ চালাবেন, তাদের এর ব্যাপারে আমার 100% সম্মতি আছে, কিন্তু তাদেরকে বিশ্বাস করা কঠিন হচ্ছে। তাদের ক্রেডিবিলিটি, আমি যদি ট্রাস্ট ব্যারোমিটারে দেখি, পেশাজীবী হিসাবে রাজনীতিবিদদের ক্রেডিবিলিটি সবচেয়ে নিচে। কেননা তারা, আপনি একটু আগে বলছিলেন ক্ষমতায় যাওয়ার আগে এক ধরনের কথা বলেন, ঠিক ক্ষমতায় চলে গেলে তাদেরকে আমরা চিনতে পারি না। কাজেই এই জায়গাটিতে বিএনপিকে বা অন্য দলকে তাদের রাজনৈতিক আদর্শ পরিষ্কার করতে হবে। কিন্তু আশরাফ ভাই, আপনি যদি আমাদেরকে এইটাও একটু বলেন, যারা রাজনীতি না করে এখন যারা ক্ষমতায় আসেন, তাদেরকে আপনি বিশ্বাসে কোন ব্যারোমিটারে কত নম্বর দিবেন? আমার কোনো আপত্তি নেই আশরাফ ভাই, আপনারা আমি খালি 2টা বড় কথা বলি। ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পরে তিনি তার সকল মামলা বাদ দিয়ে দিলেন। ডক্টর ইউনূস তার বিরুদ্ধে থাকা মামলাগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে কি একবারও, যেটাকে আমরা পলিটিক্যাল কারেক্টনেস বলি, সেইটা উনি অনুসরণ করছেন? আপনি উনাদের উপদেষ্টাদের কথা শোনেন ভাই, আপনি দেখেন উনাদের উপদেষ্টা বলে একটা সেনাপ্রধান নাকি উইথ এ হেভি হার্ট
ইউনূসকে মেনে নিছেন, তাহলে তো একজনের হয় উপদেষ্টা যাবে, নাহলে ইউনূস সাহেব যাবে, নাহলে সেনাপ্রধান যাবে। এগুলি কি? এবং চাঁদাবাজি, অন্যায়, লুটতরাজ, আমারে মাফ করবেন, এর কোনোটা কম করতেছে কোনো জায়গায় দিয়া? আমি তো দেখতেছি না। খালেদ, গণতান্ত্রিক শাসন সমস্ত দোষ সত্ত্বেও সবচেয়ে ভালো শাসন। তারপরে সেনাবাহিনী বা সেনা শাসন আপনার অ্যাকসেপ্টেবল না। আর আপনি যদি অনির্বাচিত সরকার, যেটি তত্ত্বাবধায়ক হোক, অন্তর্বর্তী হোক, যেই নামেই ডাকেন, তারা আমার চোখে সবচেয়ে জবাবদিহিহীন শাসন ব্যবস্থা। আপনি যে 3-4টি উদাহরণ দিলেন, আমি আপনার সাথে সবগুলোতে একমত। এই যে উপদেষ্টা যখন সেনাবাহিনীর সম্পর্কে বা প্রধান সম্পর্কে কথা বলেন, তার ন্যূনতম ধারণা নাই। তিনি ওথ নিয়েছেন এবং তাদের দুজনের উচিত, মাহফুজ এবং আসিফের, এই ক্যাবিনেট থেকে বের হয়ে গিয়ে এই ধরনের কথাবার্তা বলার। আচ্ছা, অন্যান্য উপদেষ্টাদের সম্পর্কে আমি বলি, তাদের কারো জনগণের সাথে কোনো সম্পর্ক নাই। তারা এলিটিজমে বিলিভ করেন, তারা একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী। তারা একে অন্যকে কোনো ক্লাসরুমে মিট করেছেন, তারা কেউ কেউ ক্লাসের ফার্স্ট বয়। অত্যন্ত রাজনীতি সচেতনতা বোধে বিন্দু মাত্র কোনো ধারণা তাদের নাই। এবং তারা, অবাক হয়ে লক্ষ্য করছি আমরা, তাদের স্বার্থ ঘনিষ্ঠ বিষয়গুলোকে তারা চক্ষু লজ্জা ভুলে সেগুলোকে প্রাধান্য দিচ্ছেন। আমরা তো পরিমিতি বোধ বলে একটা শব্দ শুনেছিলাম। আমরা শুনেছি তারা শিক্ষিত লোক। আমরা ভেবেছিলাম তারা পরিমিতি বোধ শো করবেন, যে এই আমলে অন্তত আমার নামে বিশ্ববিদ্যালয় হবে না, এই আমলে অন্তত আমি ওই মামলাগুলো তুলে নিব না। আমরা না শুনেছি তারা আইনের শাসনে বিশ্বাস করেন। কাজেই দেখুন, আমরা একটা অত্যন্ত ক্রাইসিসে আছি। সরকারটির নাজুক অবস্থা, সরকারটিকে আমরা দেখতে পাচ্ছি না আইনের শাসনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। কিন্তু রাজনৈতিক দলগুলোকেও যদি আমরা সংস্কারে আপনার কমিটেড না করতে পারি, বিশেষ করে বিএনপির মতো দলকে, তাহলে আমরা যাব কোথায়? কিন্তু আমরা তো একটি গণতান্ত্রিক কিন্তু শাসন আশরাফ ভাই, এই যে রিপন ভাই এখানে বসে রয়েছে, বিএনপির গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু তবু আপনারা আমি এই প্রশ্ন করতে চাই, আমি রিপন ভাইকে আমরা বিএনপির কেমনে করব এটা? বিএনপি তো আমাদের কথা শুনবে না। কারণ বিএনপি যে এই 3 বারের প্রধানমন্ত্রী, 2 বারের প্রধানমন্ত্রী নিয়ে ক্ষমতায় যাওয়ার আগেই প্রশ্ন তুলতে পারে, এটা আমার ধারণারও বাইরে ছিল। আমার ধারণারও বাইরে ছিল 5 বছর 4 বছর নিয়ে এত বড় একটা ফাঁস করতে পারে, এটা আমার ধারণারও বাইরে ছিল আসলে। আমি খুব অবাক হয়েছি, কেননা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, এই কথা বিএনপি যখন বলেছিল আমার খুব ভালো লেগেছিল। এবং দেখুন, সংসদের মেয়াদ দেখেন, আমরা যখনই পাওয়ারে কেউ চলে যায়, সংসদ সদস্য হয়ে যায়, তার আচরণ যে আমরা অপছন্দ করি, কখনো কখনো যে ঘৃণা করি, এই কথাগুলো কি বিএনপির লোকরা জানেন না? বিএনপি 16 বছরে জানেন না তারা কোন প্রান্তে চলে গেছিলেন? বিএনপির উচিত হবে এখন সংস্কারের আলোচনায় বারবার 31 দফা না বলে এই মুহূর্তের আলোচনায় তারা প্রমাণ করতে হবে যে তারা ক্ষমতার দৃষ্টিসীমার মধ্যে দেখছেন না। তাদের মাথায় কেন 3 বারের ব্যাপারটা এসছে আমি ভালো, আপনিও জানেন, আমিও জানি। এবং কেন তারা সরকারের মেয়াদ 5 বছর চান? দেখুন, শেখ হাসিনা 41 পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। এখনো কেউ কেউ বাজারে হাসিনার ফেলে যাওয়া ভূমিতে তার দলের ভোট, তার যে, আমি একদিন সেদিন বলেছি, আমাদের কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ হতে চাচ্ছে, কেননা আওয়ামী লীগের যত কুকর্ম সেগুলোকে তারা বরণ করে নিয়েছেন। তারা শুধু কলোনিয়াল শাসনের মতো ওই চ্যাটটিতে আওয়ামী লীগ নেতৃবর্গের জায়গায় নিজেদেরকে দেখতে চান, রিপন ভাই ওই আচরণই করতে চান। আশা ভাই, আমরা একটু রিপন ভাইকে শুনি।